ভাত খেতে খেতে চলে আসলাম লাইভে। এখন আর ইচ্ছে হয় না কারো লাইভে জয়েন্ট হওয়ার। কেন, কি হয়েছে? কে আপনাকে কি বললাম? দয়া করে কেউ উল্টাপাল্টা কথা বললেন না, এমনি মন মানসিকতা ভালো না। ভাত ভিতরে যাইতেছে না, খাইতে মন চাইতেছে না, কিন্তু সারাদিন খাই নাই কিছু, একমাত্র চা বিস্কিট ছাড়া। মানে জোর করে নিছি খাওয়ার জন্য, যে ভাত তো খাইতে হবে, ভাতের সাথে কিসের রাগ বসা। নিজের জান ভালো মানে সারা দুনিয়া ভালো, পেট ঠান্ডা মানে সারা দুনিয়া ঠান্ডা। ভাবলাম যে এইভাবে ভাতগুলো যাবে না পেটে, আপনাদের সাথে একটু কথা বলবো। কালকে লাইভে আসতে বললেও আসি নাই, ভালো লাগে না, তাই আজকে যেভাবে হোক লাইভে আসছি। কলমি চাঁদপুর মানে ভাল লাগে না, বিরক্ত লাগতেছে আবার। আসলে আপনারা জানেন না, যাই হোক, আপনাদের ভাই আপনাদের যা এমনি ভাল লাগে এমনি কমেন্ট করেন। প্লিজ আপনাদের এসব বাজে রিপ্লাইগুলো দিতে পারবো না। ভাতটা খাইতে হয় বাধ্যতামূলক, কারণ খালি পেটে তো ওষুধ খাওয়া যায় না। ওষুধ খাইতে খাইতে আর ভাল লাগে না আমার। 4টা মাস ধরে ওষুধ খাইতে খাইতে
ভিতরটা কয়লা হয়ে যাইতেছে। আসলে আমি আপনাদের ফালতু ফালতু মেসেজে রিপ্লাই দিতে রাজি না। পারলে ভালোভাবে কথা বলে, না তো দয়া করে চলে যান। আমি এত একটা চঞ্চল মানুষ, আর রোজার মাস থেকে গড়বন্দি হয়ে আছি বাসায়। বাইরের রোদের আলো কি এটা দেখি না। অথচ আমি এমন একটা মানুষ, প্রতিদিন একবার না হইলেও একবার বাইরের আলো দেখি। কোথাও না কোথাও ঘুরতে যাই, কোথাও না কোথাও কোনো রেস্টুরেন্টে বসে খাইতে যাই। প্রতিদিন না গেলেও শুক্রবার শনিবার মিস থাকতো না আমার।
আর সেই মানুষটা আজ 5 সেপ্টেম্বর মানে 5 মাস ধরে ঘরে বন্দি। আসলে মাঝে মধ্যে নিজেকে নিজের খুব ঘৃণা হয় যে আসলে আমি কি ছিলাম, কি হয়ে গেছি। মাঝে মধ্যে যখন নিজের চেহারা আয়নার মধ্যে দেখি তখন আর নিজেকে চিনতে পারি না। আসলে মানুষের একটা ভুলের কারণে অনেক কিছুর মধ্যে পড়তে হয়। কয়েকদিন থেকে আপনার লাইভ দেখতে পাচ্ছি না, খুব ব্যস্ততার কারণে। ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন? আপনি কি অসুস্থ নাকি? বাইরে অসুস্থর কথা কি বলবো। মানুষ আসলে, আমি এমনিতে আমার কোনো প্রবলেম নাই শরীরে, এমনিতে আমার কোনো রোগ নাই শরীরে, কিন্তু আমার একটা ভুলের কারণে আমি আজকে 5টা মাস ধরে আমি ঘরবন্দি হয়ে আসছি। আমার একটা ভুলের কারণে আমার অপারেশন করতে হয়েছে। আমার একটা ভুলের কারণে আজকে আমি 5 মাস ধরে ওষুধ সেবন করতেছি। আসলে মানুষের একটা ছোট্ট ভুলের কারণে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, এইটা আমি একমাত্র প্রমাণ। যারা আমাকে আগে দেখতেন তারা কিন্তু আগের মতন আমাকে এখন আর দেখেন না। আমার জীবন থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আসলে ওই পরিবর্তনটা না আমি কেন জানি মাইনে নিতে পারতেছি না নিজের মধ্যে। আসলে ভাত খাইতে ইচ্ছে করতেছে না, তো হুজুর করে নিচ্ছি যে আমার মনে হচ্ছে তুমি খুব মানসিক চাপে আছো, সেই জন্য এত চিন্তা করছো।
না আসলে মানসিক চাপ মানুষ কোথায় করে? সে যদি ঠিক মতো না খাইতে পারে, সে যদি ঘর ভাড়া না দিতে পারে, সে যদি ইনকাম না করতে পারে, আর তার বাচ্চা কাচ্চা যদি সংসারে খরচ না চালাইতে পারে, সব কিছু মিলিয়ে মানুষের একটা মানসিক চাপ থাকে। আসলে আমার ওরকম কোনো কিছুই না যে আমার ঘরে ভাত নাই, আমি খাইতে পারতাছি না, ঘর ভাড়া দিতে পারতাছি না, বাচ্চাদেরকে লেখাপড়া খরচ দিতে পারতাছি না, এরকম কিছু না। মানসিক চাপ যে নিজের মধ্যে নাই ঠিক মানে সেটা বললে ভুল হবে, আছে, কিন্তু অভাবের কোন মানসিক চাপ আমার মধ্যে নাই। আসলে যেটা আমি কাউকে বলতে পারতাছি না, বুঝাইতে পারতাছি না। আমি একটা অশৃঙ্খল মানুষ। আমি নিজেকে কখনো ভালো মনে করি না। আমি খুবই অশৃঙ্খল। আমি নিজে 2 হাত ভরে ইনকাম করি, 2 হাত ভরে খরচ করি। আমি কখনো কারো কাছে কৈফিয়ত দেই না যে আমি এখানে 20,000 বাংলাম, ওইখানে 40,000 বাংলাম, এটা আমি কখনো কাউকে কৈফিয়ত দিই না। ওইটা কোনো কিছু না। মানে আমার একটা ভুলের কারণে আজকে আমি রমজান মাস থেকে কাজকর্ম ফেলে দিয়ে ঘরে বসে আসছি, চাইলেও কিছু করতে পারতাছি না, হাত পা বাঁধা। চাইলেও দৌড়তে পারতাছি না, চাইলেও জুড়ে ভারী কোনো কিছু তুলতে পারতাছি না, ভারী কাজ করতে পারতাছি না, মানে অনেক কিছু বাধা। একটা সামান্য একটা ছোট্ট একটা ভুলের কারণে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। আমি জানি না আমার এই পরিস্থিতির থেকে আমি কতদিন আমার লাগবে, অথবা আমি কবে উঠতে পারবো, আমার স্বাভাবিক একটা জীবন আমার মধ্যে আসবে, আমি নিজেও বুঝতে পারতেছি না।
ও দেখো মাথাটা আসলে ঠিক নাই, ফ্যান ছাড়ি নাই, ফ্যানের কথা ভুলে গেছি। তুমি এখানে কেন আসছো? ঘুমাও নাই কেন? যাও ঘুমাও, পানি খাইবা? ও শীতও করে আবার। যাও মেয়ে, ঘুমায় পড়ো। এই বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে কি আপনার কোনো বিশ্বস্ত বন্ধু নেই যে যার কাছে আপনার দুঃখগুলো বলা যায়? 18 কোটি মানুষের মধ্যেই 18 কোটির মধ্যে মনে করেন আপনি যদি 500 ভাগ যদি স্বাভাবিকভাবে যদি কাউকে ভালো পাইয়া থাকেন, কিন্তু এক সময় কি জানেন যে আপনার দুর্বলতাটা আপনি আপনার কোনো ফ্রেন্ডকে শেয়ার করলেন, ওই বিষয়টাই একদিন দেখবেন আপনাকে ঘাই মারে ধরবে। আসলে নিজের ব্যক্তিগত বিষয় আমি মনে করি নিজের মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে নিজের ভিতরের কিছু কথা খুব ক্লোজ কোনো বন্ধুকে বলতে হয়, যে আপনার বিশ্বস্ত মানুষ। আসলে বললে হালকা হয়, ভেতরটা হালকা হয়, মানসিক চাপ কমে। সে একটা ভালো সাজেস্ট করে যে তুমি এটা করো, অথবা এটা করলে তোমার জন্য ভালো হবে, আচ্ছা না, এভরিথিং অনেক কিছু ইত্যাদি। তো আসলে কাকে বলবেন? আসলে বিশ্বাস যে জিনিসটা আমি কাউকে এখন আর করি না। বিশ্বাস শব্দটা আমার মধ্যে থেকে উঠে গেছে, আর ভালো লাগে না কাউকে বিশ্বাস করতে, কাউকে বন্ধু ভাবতে আর ভালো লাগে না। এই ওষুধ খাইতে খাইতে আমার আর ভালো লাগে না। এখন আর মন চাই না ওষুধ খাইতে, মানে বাঁচার ইচ্ছেটা একবারই কম। দয়া করে কেউ আমার কাছে নাম্বার চাই, আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আল্লাহকে বলি যে আমি যে 5 মাস আগে যে চঞ্চল ছিলাম, সব কিছু স্বাভাবিকভাবে নিতে পারছি, চলতে পারছি, আমার যেন ওই জীবনটা আমাকে আল্লাহ আগের মতো ফিরিয়ে দেয়। এই ঘুমিরভাবে বসে থাকা ঘরের মধ্যে একটাটা ঘরবন্দি, রোদের আলোর হাওয়া বাতাস সব কিছু বন্দি, ঘর বন্দি।
আসলে এই টাইপের যারা থাকে না, দেখবেন হঠাৎ করে একটা মানুষ অন্যরকমভাবে সিদ্ধান্ত নিয়ে নেয়। আর আমার এমন একটা পর্যায়ে এখন, একসময় সবার সাথে কথা বলতে ভালো লাগতো, কিন্তু এই 1 বছর ধরে আমার আমার না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, মানে চাই কথা বলতে কোনো বিষয়ে, মানে কেউ জিজ্ঞাসা করলে না একটা খিটখিটা মেজাজ হয়ে যায়, অটোমেটিক মানে রাগ উঠে যায় আমার, মানে আমি কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারি না। মানে আমি এই ভালো আছি, হুট করে দেখা যায় আমার প্রচুর পরিমাণ রাগ উঠে গেছে। আর রাগটা কেন যে উঠছে আমি নিজেও জানি না, মানে বলতে পারি না। মানে আমি কোনো কিছুই স্বাভাবিকভাবে নিতে পারতেছি না, আমার হুট করে রাগ উঠে যায়, হুট করে আমি বড় ধরনের মানে কোনো সিদ্ধান্ত নিয়ে নিই। এই অভ্যাসটা আসলে আমার আগে ছিল না, এই ইদানিং আমার 7-8 মাস ধরে আমার এই অভ্যাসটা কেন হয়েছে আমি জানি না। আপনার এমন কি হয়েছে যা ওষুধ খেয়ে বেঁচে থাকতে হচ্ছে? সব কথা আসলে আমি বলতে পারতেছি না, খুব সেন্সিটিভ জিনিসগুলো আসলে সবার মধ্যে শেয়ার করা যায় না। কি বুঝতে পারছেন? আমার সবসময় খিটখিটা মেজাজ থাকে, যেমন আমার বাচ্চাদের সাথেও আমি ভালো আচরণ করি না। ওরা আমাকে হুট করে কিছু বললে আমি মানে হুট করে আমি রেগে যাই। ডক্টরও বলে দিয়েছে যতদিন আমার এই ওষুধটা চলবে ততদিন নাকি আমার এরকম মেজাজ থাকবে, স্বাভাবিক চাইলেও স্বাভাবিকের মধ্যে আসতে পারবো না। যেহেতু পাওয়ারি ওষুধ খাই, অ্যান্টিবায়োটিক খাইতে হয় সবসময়। নিজেকে নিজে আসলে খুবই ওভাবে ভাবে যে আসলে আমি আমার একটা ছোট্ট ভুলের কারণে আমি কেন এমন হয়েছি। সিলেট থেকে আছি আমি, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। আমি এমন একটা মানুষ, নিজেকে এত যত্ন করি, আর এখন দিন দিন আমি যেমন লাগে আমার যত্ন, আমার নিজের প্রতি নিজের কেয়ারিং সব কিছু যেমন লাগে, দিন দিন ভুলে যাইতেছি।
আসলে আজকে মনে হইতেছে নিজেকে খুব একা একা লাগতেছে, মানে এত পরিমাণ নিজেকে একা লাগতেছে। এই একা অনুভূতিটা মনে হয় এত বছরের মধ্যে মনে হয় আজকে অনুভূতি আমার মনে হইতেছে, যে আজকে আমার মনে হইতেছে যে আমি বড্ড একা, অথচ আমার আশেপাশে অনেকেই আছে, কিন্তু আজকে আমার মনে হইতেছে আমি আসলে একা। মানুষ আসলে যখন অতিরিক্ত চঞ্চল থাকে, অশৃঙ্খল চলাফেরা, অনেকে, আমি আমার নিজেকে কখনো আমি ভালো বলি না আমাকে। আমি একবার ছোটবেলার থেকে প্রচুর পরিমাণ চঞ্চল, বড্ড বলতে পারেন আমি খুব চালাক, আমি মানে খুবই চঞ্চল একটা মানুষ। মানে আমি খুব ফ্রি মাইন্ডে চলাফেরা পছন্দ করি। আজ সেই মানুষটাই আসলে দিন দিন আমি নিজেকে যে কোথায় দাঁড় করাইতেছি আমি আসলে নিজেই বলতে পারতেছি না। যাই হোক, তো ডক্টর বলছে যে এই মাসটাও নিজেকে খুব সেফ, খুব কেয়ারফুলভাবে নিজেকে রাখতে হবে। দৌড়াদৌড়ি, ঘোরাফেরা সব কিছু থেকে নিজেকে মানে নীরবে রাখতে হবে। আসলে আমি না এটা কেন জানি মাইনে নিতে পারতেছি না, যে 5টা মাস কাটায় দিচ্ছি। যখন সামনের মাসে আবার আমার 15 তারিখে ভ্যাকসিন দেওয়ার ডেট, তো আমার এক এক করে 3টা ভ্যাকসিন নিতে হবে। 3টা ভ্যাকসিন নিলে আর কি আমি একবারেই নিজেকে নিরাপদের মধ্যে রাখতে পারবো। সেই জন্য 18 বছরের সংসার শেষ হয়ে গেছে, এসব বাদ দিয়ে স্বামীর সেবা করেন। বর্তমানে মেয়েরা সব মানসিক চাপে আছে। মানে কি? ভাই উল্টাপাল্টা কমেন্ট করেন না। আসলে আমি বিশ্বাস করেন আমি আপনাদেরকে ছোট করে কথা বলতে আমার একবারে ভালো লাগে না। আমি আপনাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। নিজের মধ্যে আমি নিজে নাই, আপনাদেরকে নিয়ে আমার আসলে কথা বলার কোনো ইচ্ছা আগ্রহ নাই। আমার ভালোই লাগে না আপনাদেরকে নিয়ে কোনো বিষয়ে কথা বলতে। দয়া করে উল্টাপাল্টা কথা বললেন না। তো যাই হোক, ভালো থাকেন সবাই। আসলে মাথা আমার কাজ করতেছে না, দেখি বিছানায় যাই একটু ঘুমাইতে পারি কিনা। আমি কোনো বিষয় কেন জানি নিতে পারি না। আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমার আগের জীবনযাপনটা ফিরিয়ে দাও, আমার মধ্যে চলাফেরা, সুস্থতা সব কিছু আমাকে আগের মতো ফিরিয়ে দাও। আমি আগের মতো চলতে চাই, সব কিছু আমার আগের মতো চাই। আসলে আমার এইভাবে মানে দুর্ঘীভাবে আমার জীবন আসলে আমি চাই না।
আমার আগের জীবনটা অনেক ভালো ছিল, সুন্দর ছিল। ওই জীবনটাই আমি চাই। ওই জীবনটা নিয়ে আমি অনেক হ্যাপি। আমি সবসময় আমার সংসার নিয়ে কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো অভাব নাই। আমি আমার সংসার নিয়ে মানসিক চাপে নাই। আমি আপনাদেরকে একটা কথা বারবার ক্লিয়ার করতে চাচ্ছি যে আসলে এটা আপনারা বুঝবেন না। যারা আমার ভিডিও সেট আমার না ভাল লাগতেছে না, আমার কারো ফোন রিসিভ করার এখন অশান্তি করতেছে। কারোর সাথে এখন আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। আমার স্বামীকে নিয়ে কোনো অভিযোগ নাই। ও আমাকে কষ্ট দেয়, তার প্রতিও আমার কোনো অভিযোগ নেই। সে আমার কোনো কষ্ট দেয় না, আমার কোনো কিছুর অভাব রাখে না। যখন আমার যা প্রয়োজন তখন সে আমাকে সেটা দেয়। আমার কোনো কিছুতে সে বাধা দেয় না। আমার সব ঠিক আছে। কিন্তু আমার একটা ভুলের কারণে আমি অনেক কষ্ট পাইতেছি। আমার একটা ভুলের জন্য আমি 5টা মাস ধরে ঘরবন্দি হয়ে আসছি। একটা ভুলের জন্য আমি আমার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছি না। একটা ভুলের কারণে, যার কারণে আমি অপারেশন হয়েছি। আমার এই পরিস্থিতি কখনো হইতো না যদি আমার সব কিছু সতর্কভাবে চলাফেরা থাকত। বুঝতে পারিনি যে একটা ভুলের জন্য নিজের লাইফটি নষ্ট হয়ে যাবে। সন্তান তো আছে, ওদেরকে নিয়ে তো জীবন যুদ্ধ চলতেছে। ওদেরকে নিয়ে তো আমার অনেক যুদ্ধ। সে আর যুদ্ধ কোথায় যাবে? আসলে মানুষ হঠাৎ করে কেন সিদ্ধান্ত নেয়? সে দুনিয়াতে থাকতে চায় না।
হয়তো আমারও এরকম কিছু একটা। বাচ্চা কি হবে, মানুষ বাঁচছে কিসের জন্য? ছেলে মেয়ে স্বামীর জন্য বাঁচছে। আচ্ছা, মানুষগুলো আমার কেন এত বিরক্ত করে? আমার ভালো লাগে না কারোর সাথে কথা বলতে। অনেক জীবনে কথা বলছি। বাবা মা ভাই বোন, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এদের সাথে আমি কথা বলি না। আমি একাকিত্ব জীবন কাটাই। আমার কোনো আত্মীয় স্বজন নাই, কারোর সাথে চলি না আমি। টাকায় সম্পর্ক বিচ্ছেদ করে, টাকায় সম্পর্ক ধরে রাখি, তাই ওদের সাথে আমার সম্পর্ক না। নিজের আত্মীয় স্বজনকে যখন টাকা দিতাম তখন ওরা অনেক খবর নিত।
ওরা আমার কাছে আসতো, থাকতো, আমার কিছু হইলে আসতো। কিন্তু এখন আর আসে না। কারণ এখন টাকা দিই না আমি, তাই এখন আর আসে না। একসময় আইতো, তখন ওদের চাহিদাগুলো পূর্ণ করতে পারতাম, যে যেটা চাইতো ওইটা দিতে পারতাম। কিন্তু এখন তো দিতে পারি না, তাই আসে না। কেউ কল দিয়ে খবরও নেয় না। কেউ যদি না আসে তো কি করবো? টাকা বড় অদ্ভুত। টাকার জন্য আপন ভাইয়ের চোখ উঠে নিচ্ছে ভাই। আর আমার টাকার জন্য সম্পর্ক ফ্যামিলির সাথে বিচ্ছিন্ন। আগে সবার চাহিদা পূর্ণ করতে পারছি, এখন কারো চাহিদা পূর্ণ করতে পারি না। আগে মাসের মাস এসে থাকতো, কারণ আগে মার চাহিদা মতো দিতে পারছি, বাবার চাহিদা মতো চিকিৎসা করাইতে পারছি, বোনের চাহিদা মতো তাদেরকে দিতে পারছি। এখন দিতে পারি না তো ভাই, এই জন্য কেউ আসে না। কেউ ভুলে আমার মোবাইলে একটা কল দেয় না। অথচ আমার মোবাইল 4-5টা, টাচ মোবাইল 4টা, বাটন সেট 2টা, সব নাম্বারই ওদের কাছে আছে, কেউ কল দেয় না। কারো শাড়ি লাগবে, কারো চুড়ি, কারো মোবাইল, কেউ ওইখানে ঋণ করছে। আগে সবার চাহিদা মতো দিচ্ছি, স্বামীর ঘর থেকে কি আর সবসময় চুরি কইরা কি আর বাবা মা ভাই বোনকে দেওয়া যায়? এখন তো ইনকাম করি না, আগে ভরপুর ইনকাম করছি। নিজের একটা পার্লার ছিল, পার্লারে মোটামুটি ভালো টাকা ইনকাম হইতো, নিজে কাজ করছি, নিজে ইনকাম করছি, কারো কাছে জিজ্ঞাসা করি নাই, নিজের মতন করে সবাইকে দিছি, খরচ করছি। এখন তো আর আমি নিজে ইনকাম করি না, তাহলে আমি ওদের চাহিদা মতো কোথা থেকে দিব?
আমি আরেক বেটার কামাই খাই, ওই বেটার টাকা তো আর আমি আমার নিজের আত্মীয় স্বজনকে দিতে পারবো না। এটা কেউ বুঝতে চায়, কেউ বুঝতে চায় না। বাবা মা তো বাবা মা, কিছু কিছু বাবা মার কাছে মেয়েরা হয় বোঝা। ফ্যামিলির মধ্যে দেখবেন অনেক বাবা মা অনেক লোভী হয়। বাস্তব ঘটনা তো আর ভোলা যায় না। নিজের মা বাবার সামনে আপন ভাই আরেক ভাইকে রাস্তার মধ্যে ফেলে জ্যান্ত একটা মানুষের দুইটা চোখ উঠায় নিচ্ছে। আপনি কি বলেন? সম্পদের লোভে, সম্পদের জন্য বাবা আর মা নিষেধ মানে নির্দেশ দিছে বড় ছেলেরে যে ওর চোখগুলো উঠায় এনে, তাহলে আর জীবনে জায়গা সম্পত্তি চাইব না। বলেন ওই বাবা মা কি লোভী বাবা মা না? একই মায়ের ঘর থেকেই তো দুই ছেলে জন্ম হয়েছে, তাহলে দুজনকে কেন দুই রকম ভাবে দেখা? আমি দুই সন্তানের মা। আমার বড় ছেলের বয়স 12 বছর, আমার মেয়ের বয়স হয়ে যেতেছে 7 বছর, 6.5 বছর চলতেছে। জানুয়ারি মাসের 5 তারিখে আমার মেয়ে 7 বছর পূর্ণ হবে। এখন আমি মা হয়ে কি আমার দুই সন্তানকে একরকম ভাবে দেখবো না? আমি কি দুই রকম ভাবে দেখবো আমার দুই সন্তানকে? যে আমার ছেলেকে আমি আদর করব, মেয়েকে আদর করব না? আছে কিছু নিষ্ঠুর বাবা মা, লোভী টাইপের বাবা মা সমাজে আছে। সবাই এমনও বাবা মা আছে নিজের ঘরে খাবার থাকে না, ভিক্ষা করে নিয়ে তার মেয়ের ঘরে বা জামার বাড়িতে নিয়ে মেয়েকে খাবার দিয়ে আসে, মেয়ে না খায় আসে। বরিশালের কাহিনী এটা। হ্যাঁ, বরিশালেরা কি মানুষ না? সব জায়গাতেই এরকম ঘটে, বাস্তবতা তো। আর হইতেছে সুনামগঞ্জের মানুষের কথা আমি বলতেছি। আমার বাবার বাড়ি তো সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জের মেয়ে। আমি আমার ব্যক্তিগত বিষয়ে বলতেছি। সুনামগঞ্জের যেগুলা বাবা মা আছে না, এরা বড্ড স্বার্থপর। এখন অনেকে বলবে নিজের এরিয়ার মানুষের প্রতি খারাপ বলতেছেন কেন? আমি আমার ছোট জীবনটাতে আমি দেখছি সুনামগঞ্জের মানুষগুলা বড্ড স্বার্থপর। যেগুলা বাবা মা আছে না, এগুলা অনেক লোভী। আপনি যত খাওয়াইতে পারবেন
যত দিতে পারবেন, যত খামাই করে খাওয়াইতে পারবেন মেয়েদের প্রতি, বুঝছেন, মেয়েদের প্রতি এরা হইল মানে অত্যাচার করে। মেয়েরা নাকি এদের বোঝা। তো মেয়েরা যদি তোদের কাছে বোঝাই হইয়া থাকে তাহলে জন্ম কেন দিছস? জন্ম নাই দিতি, ছেলে সন্তানই জন্ম দিতি। তোদের যদি ছেলে, যদি তোদের সব কিছু সম্বল হয়, মেয়েরা তো আর জোর করে দুনিয়াতে আসেনি। তোরা যদি না আনতি তাহলে মেয়ে মানুষ কেন জন্ম দিলি? ছেলে জন্ম দিতি। মেয়েরা যেহেতু এত বুঝা তোদের জন্য। সুনামগঞ্জের মেয়ে মানে মানুষের কথা কি জানেন? একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন মনে করেন এই মেয়েটা আর কোনো সম্মান থাকে না বাবা মার কাছে, বাপ মা ভাই বোনের কাছে কোনো অধিকার থাকে না। বিশেষ করে বাপ মা আর ভাই, এদের কাছে নাকি মেয়েরা বিয়ে হয়ে গেলে নাকি এদের কাছে কোনো অধিকার থাকে না। মেয়েদের পরের ঘরে দিয়া দিচ্ছে। আমার যে মেয়ে হইছে, আমার মেয়েকে যদি আমি বিয়া দিই তো আমার সন্তানের প্রতি কর্তব্য থাকবে না? আমি মরার আগ পর্যন্ত ওদের প্রতি আমার কর্তব্য থাকবে। মরার আগ পর্যন্ত ওদেরকে আমার করে যাইতে হবে। বিয়ে দিচ্ছি তো কি হয়েছে? এই জন্য তাদের প্রতি আমার কর্তব্য নাই, তাদের প্রতি আমার কোনো দায়িত্ব নাই। এদের নাকি কোনো দায়িত্ব নাই। এরা একটা পরের ছেলে রাতে দইরা দিল, এদের কোনো দায়িত্ব নাই। এদের শুধু দায়িত্ব ছেলের প্রতি। একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে একটা পরের ছেলের কাছে আসছে, ওই ছেলের ইচ্ছা মতন, ওই ছেলের চাহিদা মতন, তার ফ্যামিলির চাহিদা মতন একটা মেয়ের জীবনযাপন কাটাইতে হয়। একটা মেয়ে চাইলেও তার শ্বশুর বাড়ির থেকে 5 কেজি চাল বাপের বাড়িতে দিতে পারে না, কারণ এটা পরের সংসার। স্বামীর কাছে প্রতিনিয়ত হিসাব দিতে হয়, যেহেতু সে কষ্ট করে রুজি করে আনে, তার সব কিছু তো আর আপনি অপচয় করতে পারেন না। হিসাব করে আপনার লাইফে চলতে হবে। কিছু বাবা মা আছে, বুঝছেন, মানে পরের ছেলে নাকি ওদেরকে করবে। পরের ছেলে কেন তোদেরকে করবে? তোদের তো করার কথা না। পরের ছেলে কি তোরা রুজি করে খাওয়াস? তোদের জায়গা সম্পত্তি কি পরের ছেলের নামে লিখা দেস? যে ছেলে জন্ম দিচ্ছে তো ওই ছেলেকে দেস, তাহলে পরের ছেলে কেন করবে? পরের ছেলের সংসারই তো সামলাইতে ব্যস্ত, আরেকজনের সংসার তো সামলাইবে না সে। হয়তো মানবতার খাতিরে আপনাকে আত্মীয় হিসাবে, শ্বশুর শাশুড়ি হিসাবে আপনাকে ওইভাবে করবে, এজন্য আপনাকে আহামরি ঢিলে কিছু দিবে না। সুনামগঞ্জের মানে মানুষগুলো না খুব লোভী। আমি সুনামগঞ্জের মেয়ে, কিন্তু ওদের নামে আমি খুবই মানে আমি লজ্জিত আসলে যে আমি সুনামগঞ্জের মানুষ। এরা প্রচুর লোভী। মানে এদের চাহিদাই জামাইয়ের বাড়ির থেকে মাইয়া চুরি চুচরামি কইরা হ্যান করে ত্যান করে ওদেরকে দিবে, আর এরা পা নাচায় নাচায়া ওইখানে বৈশা বৈশা খাইব। আর না দিলে মাইয়া ভালো না, মাইয়া খারাপ, মাইয়া এদেরকে দেয় না, মানে বিভিন্ন টাইপের মানে মাইয়াকে অত্যাচারীভাবে কথাবার্তা বলে। কিছু যদি না দেয় তাহলে মাইয়ার লগে যোগাযোগ করা বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়। এই যে আমি কিছুদিন আগেও মরার পর থেকে বাচ্চা এসছি। এরা আমি যে আমার যে অপারেশন হয়েছে, এরা কি আমার ভিডিওগুলা দেখে নাই? এরা আমার ছবিগুলা দেখে নাই? দেখছে
দেখার পরেও একটা কল দিয়ে খবর লয় নেই। টাকা এমন একটা জিনিস, টাকা নিজের গর্ভধানী বাবা মাকে যে জন্ম দিচ্ছে এদের কেউ চিনায়। টাকা না কি এরকম। তা আমি চিন্তা করি যে মানুষ যদি না বাঁচে, ব্যাংক ব্যালেন্সে যে টাকা পড়ে থাকে, এই মানুষ মইরা যাইব আর এই ব্যাংক ব্যালেন্সে টাকা নিয়ে টানাটানি করবো আত্মীয় স্বজন। গড়ে কোথায় কি রাখছি, কোথায় ফার্নিচার আছে, কোথায় আমার স্বর্ণ গয়না আছে, কোথায় আমার ভালো কাপড় চোপড় আছে, আমি মরে গেলে ওইগুলো নিয়ে ওরা টানাটানি করবো। কিন্তু মানুষ যে মরে গেছে, আবেগের বসবাসে 1 দিন 2 দিন কাঁদবে, 3 দিনে মাথার মনেই করবে না। মরে গেলে ওর খতমটা পড়াইতে ওরা ভুলিয়া যা। এটাই চিন্তা করি। হাইরি টাকা যখন দিতে পারছি, খাওয়াইতে পারছি, এদের চাহিদা মতো দিতে পারছি, তখন ভাই আমার একটা বিজনেস ছিল, আমি একটা ছোটোখাটো একটা ব্যবসা দিচ্ছিলাম, মোটামুটি ইনকাম করতাম। ওইখান থেকে যদি আমি 20 টাকাও দিয়ে দিতাম, জামাই ওইভাবে আমার কাছ থেকে হিসাব নিত না, কারণ ওইটা আমি ইনকাম করি, ও কেন আমার কাছ থেকে হিসাব নেব। ও এখন 20 টাকার চাকরি কইরা আবার সংসারে যদি 15 টাকা খরচার লাগিয়ে দেয়, আর 500 টাকা তো অবশ্যই আমার সংসার আয় করার লাগিয়ে রাখা লাগবো। ওইটা তো আর আমি অন্যজনরে দিতে পারতাম না, খাওয়াইতে পারতাম না। আমার তো একটা ভবিষ্যৎ আছে। আসলে এইগুলাই আমার মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে। আজকে কয়টা দিন ধরেই চিন্তা করতেছি রে ভাই, এত করা করলাম, যখন শুনছি মা অসুস্থ, সুনামগঞ্জ থেকে সিলেটে আইনা বড় বড় ডাক্তার দেখাইয়া চিকিৎসা করায় ওষুধ খাওয়াই ভালো করে বাড়িতে পাঠাইছি। বাবা যখন শুনছি অসুস্থ, বাবাকে আইনা চিকিৎসা করায় খাওয়াইয়া বাড়িতে পাঠাইছি। যখন শুনছি ওদের খরচের টাকা নাই, তখন ওদেরকে টাকা পয়সা পাঠাইছি, বিকাশ খাওয়াইছি। মানুষের পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না, এটা বুঝতে হইব। কিন্তু আমার বাবা মার মতো লোভী বাবা মা আমার লাইফে আমি কম দেখছি। এদের মতো এত লোভী এই জগতে আমি কারো বাবা মাকে দেখি নাই। এরা এত লোভী, নিজের সন্তানকে ওরা ভুইলা যা। যদিও আপনি মইরা যদিও তাদেরকে কল দেন, কল দিস আমরা খবর লয়ে কি করবি, হেন না তেন না, মোবাইলে টাকা পড়তাই না। কিন্তু গাই কি কমো আপনাদের, আমার বাপের বাড়িতে যা সম্পদ আছে, এত সম্পদ থাকার পরও এদের গলা শুকায়, এদের না কি বলে কিচ্ছু নাই। এরা 20 টাকা বইরা মাইয়াকে কল দিতে পারে না। আমার গ্রামের মধ্যে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনরা হইল সবার উপরে। এদের এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ গ্রামের মধ্যে আপনারা জানেন, যাদের 100 বিঘা 200 বিঘা জমিন থাকে, এরা গ্রামের মধ্যে নাম্বার 1 থাকে। আসলে কথাটা না বললেই পারতেছি না। কয়েকদিন আগে আমার বাবার বাড়িতে একটা বাড়ি উঠাইছে, ডুপ্লেস আর কি, 2 তলা উঠাইছে আর কি, প্রায় 80-90 মতন, 80-90 লাখের মতো চলে গেছে। তো আমার কিছু টাকা আছে, আমি এমন একটা অভ্যাস কি, আমার কাছে টাকা পয়সা থাকলে আমার হাতে রাখি না, আমি কারো না কারো মাধ্যমে দিয়ে রাখি টাকাগুলো। কারো প্রয়োজন হয় হাওলাত হিসাবে, এই যে অনেকে আছে না টাকা লাগায় সুদ খায়, এটা আমার আবার অভ্যাস নাই। আমার হাতে টাকা পয়সা থাকলে আমি
এমনিতেই কাউকে হাওলা কেউ বিপদে পড়লো আমি দিয়ে রাখি আর কি। তো যাই হোক, একজনের বিপদে পড়ছে, তারে আমি আর কি, আমার টাকা ছিল, আমি প্রায় 8-9 লাখ টাকা আর কি দিচ্ছি। তো আমার বাবা মা জানে যে আমার কাছে এই টাকাগুলো আমার কাছে আসছে। এদেরকে বলছিলাম যে এরা যখন বাড়ি করে এতে চাইছিল, বলছিলাম যে আমি টাকা পাইলে আর কি আমি 5-6 লাখ টাকা ওদেরকে দিব। এখন যেহেতু একটা মানুষকে আপনি টাকা দিচ্ছেন, একজন মানুষ যে টাকা নেয় একবারই চায়া নেয়, আর যে টাকা দেয় এ মনে করেন 1000 বার ভিক্ষুকের লাগান তার কাছে টাকা খুঁজতে হয়। আমি মনে করেন আমার টাকা পাই নাই দেখে আমি দিতে পারি নাই দেখা, আগে তো যাই হোক মাঝে মধ্যে খোঁজ খবর নিত, খবর আবার হইতো, মানে আমার বাসায় আসলে তাদের হাফ ডাউন গাড়ি ভাড়া, সারি ভাড়া, আতুর সাতুর, মানে যা লাগে খরচ আগে আমার বিকাশে পাঠাইতে হয়। দিচ্ছি, দেই। কেউ আইলে মানে বড় বড় তাদেরকে গিফট দিতে হইব, মানে বড় বড় আবদার দেওয়া লাগে, ওইটাও পূর্ণ করি। বাড়ি করার সময় টাকা চাইছে, দেই নাই দেখে 5-6 লাখ টাকা। এর লেগে আমার লোকের সম্পর্কটাই বিচ্ছিন্ন করে দিস। ভুলে বসে তো আমাকে একটা ওরা কল দেয় না। আমার কি ইচ্ছা হয় না আমি আমার মার লোকে কথা বলি, আমার বাবার লোকে কথা বলি, আমি এর এত টাকাই ছিল, আমার কাছে যদি টাকাটা থাকতো তাহলে আমি ওদেরকে দিতাম। ওরা তো আমার বাবা মা, ওরা তো আর আমার টাকাটা মাইরে খাইতো না, 2 দিন আগ পাশে আমাকে দিত। ওরা ভাবতেছে যে আমার কাছে টাকা থাইকে আমি ওদেরকে দিতেছি না। এই যে আমি এই 5 মাস ধরে অসুস্থর মধ্যে মনে হয় আমার এই নিয়ে প্রায় আমার এই 5-6 মাসে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা আমার শরীরের তলে খালি খরচ গেছে। আপনারা জানেন যে আমি 19 তারিখে আমার একটা অপারেশন হয়েছে, এই সময় আমার অনেক টাকা গেছে, সম্পূর্ণ আমার হাজব্যান্ড খরচ দিচ্ছে। এখনো আবার 3টা ভ্যাকসিন রয়েছে, এক একটা ভ্যাকসিন 9,000 টাকা করে, আমার আরও 3টা ভ্যাকসিন আমার দিতে হইব। 3টা ভ্যাকসিন দেওয়ার পর আমি স্বাভাবিক জীবনে ফিরে যদি আসি আর কি, আমার জীবন যদি আবার সুন্দর হয়। মানে এরা এত খারাপ, টাকা দেই নেই দেখা মানে আমাকে কল করে না, আমি ওদেরকে কল দিই না। আমার এত বড় একটা বিপদ হয়ে গেছে, আমি খালি ঘরের মধ্যে, আমি অপারেশন কাঁচা অবস্থায় নিয়ে আমি ঘরের মধ্যে 4টে এসেছি। আমার সাথে লোক নাই দেখে আমি হসপিটালে থাকি নাই, বাসায় চলে আসছি, কারণ হসপিটালে থাকার মতন আমার কোনো লোক নাই। আমার সাথে থাকবে কে? আমার 2টা ছোট ছোট বাচ্চা, এরা কি আমার সাথে হসপিটালে থাকবে? আমি না পেরে বাসায় আমার অজ্ঞান অবস্থায় আমাকে বাসায় নিয়ে আসছে। আমি অজ্ঞান অবস্থায় আমি বাসায়, আমি 2 দিন অজ্ঞান ছিলাম। আমার নিজের খবর আমি নিজে বলতেই পারি না আমি কোন জায়গাতে ছিলাম। আমি যেমন অসুস্থ, আমার জামাইও হসপিটালে ভর্তি আসছিল। ও যদি সুস্থ থাকতো তাহলে ঠিকই আমার পাশে থাকতো। আসলে ছবির থেকেও না বড় কাহিনী। আমিও হসপিটালে, আমি অসুস্থ হওয়ার আগ থেকেই, আমার অপারেশন হওয়ার আগ থেকে ও হসপিটালে ভর্তি। আসলে আমার এই অপারেশনটা খুব, যেহেতু সেন্সিটিভ একটা অপারেশন, আমি বুঝতে পারিনি আমি এতটা অসুস্থ হয়ে যাব আর আমার শরীরে এতটা প্রেশার পড়বে। আমি বুঝি নাই। আমি ভাবছি হয়তো আমি মানে স্বাভাবিকভাবে হয়তো 1 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবো আর কি। আসলে হায়াত মতের কথা তো মানুষের বলা যায় না। আমি আসলে জানেন আমি
আমি মৃত্যুর পর থেকে বেঁচে আসছি। আমার পাশের ভাড়াটিয়ারা আমাকে আইসা ডক্টরের কাছ থেকে আমাকে ওষুধ না দেয়। আমার এত পরিমাণ আমার মানে ব্যথা উঠছে, রাতে 1:30টা বাজে, মনে হয়েছে আমি যে তখনই মনে হয় আমার মৃত্যু আমার দরজার সামনে এসে দাঁড়াইছে। এই পাশের বাসায় যদি ভাড়াটিয়াটা আমার পাশে না থাকতো, সত্যি আমি সেদিন হয়তো আমি মারা যাইতাম, খালি করেই আমি মারা যাইতাম। এই ভাড়াটিয়ার জন্যই আমি মানে বাইচে গেছি। ওর জামাই, ওর ছেলে, ওই ভাড়াটিয়া আপাটা সারা রাত আমার পাশে আসছিল। রাতের 1:30টা বাজে, ডাক্তারের দোকান বন্ধ হয়ে গেছে, ডাক্তারকে ফোন দিয়া দোকান খুইলা মেডিসিন আইনা আমাকে খাওয়াইয়া তারপরে আমার ব্যথা কমাইছে। আমার এত পরিমাণ মানে আমার ব্যথা উঠছিল, যেটা সাপোজিটারের মাধ্যমে আমার ব্যথাটা কমছে। আসলে মানে টেনশন করতে করতে অস্থির হয়ে যাই, যে মানসিক চাপ এটাই যে আসলে কার ঘরে জন্ম হয়েছি, কোন বাবা মা আমাকে জন্ম দিচ্ছে। মাঝে মধ্যে আমি এত ব্যাপারও হয়ে যাই না, ইচ্ছা কইরা হই, আমি সত্যি ইচ্ছা কইরা হই, আমি ইচ্ছা করে এগুলা করি। ভালো হয়ে জগতে কোনো দাম নাই, ভালো হইছি, ভালো দেখছি, থাকছি, ভালো ছিলাম, এমন একটা সহজ সরল মাইয়া ছিলাম। টাচ মোবাইল কেমনে চালাই চিনতাম না, টাচ মোবাইলে একটা সেলফি কীভাবে ওঠে ওইটাও আমি চিনতাম না, মোবাইল কিভাবে চালায় ওটাও আমি চিনতাম না। মানুষ বলে না দেওয়ালে মানে পিঠ যখন ঠেকে যায় তখন মানুষ চালাক হয়, সতর্ক হয়। ভালো হয়ে আমি কি করব, কার জন্য আমি আমার লাইফটাকে ভালো করব? ভালো হয়ে আমি কারো কাছে কোনো দাম পাই না, ভালো হয়ে আমার জীবনে আমি কোনো কিছু পাই নাই। লাইফে অনেক পর্দা করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সুন্দর একটা জীবন ছিল, দেখছি, জীবনে কিচ্ছু পাই নাই। এই 7-8 বছর ধরে এত বেপরা, এত অশৃঙ্খল লাইফ নিয়ে চলাফেরা করতেছে। আমাকে এখন অনেক সবাই গালি দেন, আমার কোনো যায় আসে না। আমার লাইফে আমি ভালো ছিলাম। শহরে আনাচে কানাচে গল্লি চিনতাম না, কোনো রেস্টুরেন্ট চিনতাম না, লাইফ করি এখানে, এই লাইফ কী জিনিস এই শব্দটাই জানতাম না। টিকটক ভিডিও বানা এটাও জানতাম না, পেজ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। এই 7-8 বছর ধরে এই জগতে পাড়া দিয়া এই লাইফ, এই টিকটক, হ্যান ত্যান সব চিনছি। মানুষ ইচ্ছা করে এগুলো করে না। মানুষ যখন দেখে তার ভালোর কোনো মূল্য থাকে না কারো কাছে, তখন মানুষ এটা করে। আমি অনেক দেখছি, এখন আমার আর ভালো লাইফ আমি আর চাই না। আমার অশৃঙ্খল লাইফ অনেক ভালো, আমাকে কেউ দুঃখ দেয় না, কেউ কষ্ট দেয় না। আমি আমার অশৃঙ্খল লাইফ নিয়ে আমি সুখে থাকি, শান্তিতে থাকি। মানসিক কোনো ডিপ্রেশন থাকে না, চিন্তা থাকে না। নাচতাছি, গাইতাছি, নাচানাচি করতেছি, লাইফ করতেছি, জীবন কাটাইতেছি, হ্যাপি। ভালো মানুষের আজকাল কোনো মূল্য নাই, কোনো দাম নাই কারো কাছে না। কোনো দাম নাই। আল্লাহকে বলতাছি, আল্লাহকে এখনো বলি, লাইফ থেকে বের হয়ে তাহাজ্জুদে নামাজ পড়ে আর আল্লাহকে বলবো যে আল্লাহ আমার লাইফ, আমার অশৃঙ্খল জীবনটাই তুমি আমাকে দাও। আমি আমার শান্তি চাই, কোনো টেনশন চাই না, কোনো মানসিক চাপ চাই না, কিচ্ছু চাই না। আমার কারো প্রয়োজন নাই, আত্মীয় স্বজন, বাপ মা ভাই বোন কারো দরকার নাই। অশৃঙ্খল লাইফ চাই, অশৃঙ্খল লাইফে থাকতে চাই, নিজেকে ডুবাইয়া রাখতে চাই, সারাক্ষণ ডুবাইয়া রাখতে চাই। আমি মনে করবো আমার কেউ নাই, আমার অশৃঙ্খল লাইফটা আমার জন্য সবচেয়ে বেটার।
সবচেয়ে ভালো লাইফ। এই লাইফে আমি খুশি। আমি আল্লাহর কাছে এটাই চাই, আর কিচ্ছু চাই না। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি অনেক, আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনার কথা শুনে খুব কষ্ট লাগছে। মানুষ এমনি খারাপ হয় না, বুঝছেন? এমনিতে কেউ খারাপ হয় না। টাকা রে টাকা, টাকাটা বড় অদ্ভুত। তো আপনারা ভালো থাকেন। আর মাথা কুলাইতেছে না। ওহ, মাথা আমার ফেটে যাইতেছে। আমার মাথায় কখন কোন সিদ্ধান্ত আসে আমি নিজেও বলতে পারবো না। কেন আমার জীবন মানে যুদ্ধ, জানি জীবন অনেক যুদ্ধ করছি, যুদ্ধ করতেছি। আপনার জীবনে যদি যুদ্ধ করে ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন। আমার লাইফে সফলতা খুঁজতে খুঁজতে জীবনটাই অর্ধেক শেষ। যখন আমার বিজনেস ছিল তখন নিজের বড় বোন, ঘরের মধ্যে কাজের বুয়া, নিজের আপন ভাইয়ের মেয়ে, ভাস্তি, আপন বোন, দুলাভাই, মা, সবাই ছিল আমার বাসায়। আমার বাসাটা 4 বেডরুমের বাসা ছিল, বড় বড় 4টা বেডরুমের বাসা, মানে ভরপুর একটা সংসার। পার্লার থেকে যখন আসতাম বাসায় তখন এসে দেখতাম যে আমার ঘর গুম 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 করতেছে, সবাই ঘরের মধ্যে। এই চিন্তাগুলো যখন মাথায় আসে না তখন নিজে পাগল হয়ে যায়। যে আগে আমার টাকা ছিল দেখে কি সবাই ছিল, আর এখন আমি ইনকাম করতে পারি না দেখে এখন আমার পাশে কেউ নাই। তার মানে টাকাটাই কি বড় ছিল আমার লাইফে? তাই জীবনে একটা লক্ষ্য, এখন একটা ভুলের কারণে আমি পার্লারটা ছাইড়া দিছিলাম, আমার শখের বিজনেস ছাইড়া দিছিলাম। আমি প্রতি মাসে লাখ টাকা ইনকাম করছি, হিসাব করি নাই। আমার এত শখের একটা ভুলের জন্য আমার সব কিছু নষ্ট হয়ে গেল। আমার জীবনে এখন একটাই লক্ষণ যে আমি আমার আবার বিজনেসটাকে আমি আবার কিভাবে দিব,
জীবনে আবার টাকাটা আমি আমার হাতে কিভাবে ব্যাগ আনবো, ওইটাই আমার এখন একটা লক্ষণ। এই যে আপন মানুষগুলো আজকে আমাকে অবহেলা করতেছে, এই মানুষগুলো যখন দেখবে আমার হাতে বড় বড় টাকা, তখন এই মানুষগুলো আমাকে কল করবে, খবর নিবে, আমার মিষ্টি মিষ্টি কথা বলবে। তুমি বিউটি পার্লার কি জিন্দাবাজারে ছিল? আমার বিউটি পার্লার ছিল আম্বরখানা রোডে ছিল। হ্যাঁ, আমার আসলে এখন একটাই লক্ষ্য, যে আমার জীবনটাকে আমি আবার সুন্দর করে সাজাইব, নিজেকে কাজে ডুবাই রাখতে চাই, কাজ করতে চাই। এই ঘরবন্দি জীবন আর ভাল লাগে না, একবারই ভালো লাগে না। জামাই যতই টাকা ইনকাম করুক না কেলিয়া, আমি নানি আমার জামাইয়ের হাতে দিকে তাকায় থাকতে আমার এক মিনিটও আমার রাজি, আমি আমার এটাইও না, অভ্যাস না। কারণ আমি তো টাকা ইনকাম করে আমার অভ্যাস। ও আমাকে টাকা দিবে আর আমি খরচ করবো, ওই আশাটা আমি যখন ব্যাকুলভাবে বসে থাকি, ব্যাকুলভাবে, তখন আমি মানসিক ডিপ্রেশনে চলে যাই। আরে আমি তো টাকা ইনকাম করছি, আমার কাছ থেকে টাকা নিয়ে চায় চলতো, আমার কাছ থেকে নিত, তাহলে আমি কেন ওর কাছে খুঁজবো? ও আমাকে টাকা দিলে পরে আমি নিজের চাহিদা মতো খরচ করবো কেন? এই জিনিসটা যখন আমি ভাবি, তখনই আমি মানসিক ডিপ্রেশনে চলে যাই। এটা কেন? এটা আসলে আমি মাইনে নিতে পারি না। অথচ দেখো আমার কাছে কিন্তু টাকা আসছে, অথচ টাকা থাকা সত্ত্বেও আমার টাকা আরেকজনের হাতে পড়ে রয়েছে, আর চাইলেও খরচ করতে পারতেছি না। আর আমি এমনই একটা অভ্যাস আমার, আমি একটা জিনিস যদি আমি আমার লক্ষ্য এই জিনিসটা আমি করবো, এই জিনিসটা যদি আমি না করতে পারি, আমি পুরোপুরি মানসিক ডিপ্রেশনে চলে যাই। আমার মাথা কাজ করে না, পাগল হয়ে যাই তখন। আমার এই একটা অভ্যাস। আমার সাথে আসলে কন্ট্যাক্ট করে কি করবেন বলেন? আমি একটা পাগল ছাগল মানুষ ভাই, আমার নিজেরই মাথা ঠিক থাকে না। তাও যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাহলে আমার পেজের নিচে বায়োতে আমার টিকটক আইডির, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওইখানে চলে গেলে আমার টিকটক আইডিতে যদি ফলো দেন, তাহলে আমার সাথে অবশ্যই কথা বলতে পারবেন ইনবক্সে। আমার টিকটক আইডির ইনবক্স খোলা আছে। ইনশাল্লাহ আজকে আপনাদেরকে একটা কথা বলি, আমার জীবনে আমি অনেক সফল হইব, একটু সময় লাগবে। আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন সবাইকে একটু চিনলাম, দেখলাম, কেউ না, কেউ আপন না। নিজের নারীছেরা ধনী আপন, শুধু নিজের সন্তান। আমরা ভাবি যে আমার মা বাবা আমারও সন্তান, আমার সন্তান না, আসলে না, এটা মিথ্যা। আমি যখন অসুস্থ ছিলাম প্রায় 10 দিন,
আমার 12 বছরের ছেলে, ছোট্ট একটা ছেলে আমার, ওর 12 বছর হয়েছে মাত্র। ও কি বুঝে? ওর কি ওই জ্ঞান হয়েছে তার মাকে যত্ন করতে হবে? ওইটা কি বুঝে? ওর হলো খেলার বয়স। কিন্তু আমার এই সন্তান অন্য রুমের থেকে আরেকটা, মানে ওর 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 একটা সিঙ্গেল খাট আছে, ওই খাটের মধ্যে বেড আছে, ওই বেড আমার বেডরুমে নিয়ে গেছে, নিয়ে আমি খাটের মধ্যে আছি, আর আমার ছেলে আলমিরার সামনে বেডটা বিছাইয়া ওইখানে একলাটা 10 দিন ছিল। একলাটা 10 দিন আমার ছেলে মানে ওইখানে ঘুমাইতো, ওইখানে ঘুমা, আমি উপরে ঘুমাই আমার মেয়েকে নিয়ে, আর ও ওইখানে একলাটা 10 দিন আমার ছেলে আমাকে দেখাশোনা করছে। আমার সন্তান, আমি ওয়াশরুমে যাইতে পারি না একা একা, আমার ছেলে আমাকে দূরে দূরে ওয়াশরুমে নিচ্ছে, ওয়াশরুম থেকে আবার আমাকে ধরে ধরে আমার বিছানায় পর্যন্ত নিয়ে আসছে। আমার ছেলে আমাকে গোসল করাইয়া দিচ্ছে, যখন আমার মাথায় পানি দেওয়ার প্রয়োজন তখন আমার মাথায় পানি দিয়ে দিছে আমার সন্তানে। আমার 2টা শিশু বাচ্চা, ওরা কিচ্ছু বোঝে না, ওদের খেলার বয়স, অথচ তার মাকে কত যত্ন করছে। আমি ভাত খাইতে পারতাম না, আমি নিজে খাইতে পারতাম না হাত দিয়ে, আমার এই 2টা হাত অবশ ছিল। যেহেতু আমাকে মানে অজ্ঞানের দিছিল আর কি, ভ্যাকসিন দিয়ে আমার অপারেশনটা করানো হয়েছিল। আমার এই হাত পা আমার এই হাতে, আমার তো এটা ডাইন হাত, এটা আমার যখন ভ্যাকসিন দিছিল আমার পুরো হাতটা অবশ হয়ে আসছিল। প্রায় মনে 1 সপ্তাহ পরে আমি হাতটা লড়াইতে পারছি। মানে আমি অনেক কিছু ধরতে চাইতাম, কিন্তু আমি কিছু ধরতে পারতাম না। আমার ছেলে আমাকে খাওয়াইয়া দিছে। আমার এই 12 বছরের ছেলে নিজে নিজে ভাত রান্না করছে, তরকারি রান্না করছে। আমার এই 12 বছরের ছেলে ভাত রান্না করতে পারে, তরকারি রান্না করতে পারে। ওর রান্নার যত আইটেম আছে মোটামুটি, যেগুলো শর্টকাটের মধ্যে, আলু ভাজি, ডিম ভাজি, ডিম ভুনা, ডাল, মানে একটু নুডলস, একটু চা, ভাত, এগুলো আমার ছেলে রান্না করতে পারে। অথচ আমি যে অসুস্থ ছিলাম এই সময় আমার পাশে কেউ ছিল না। আমার বাসায় যে কাজ করতো ও ঠিক মতো না, তখন আমার পাশে আসতো না। যখন আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি তখন সেও আমার কাছে আসছে, কিন্তু আমার যখন দরকার ছিল তখন আমি আমার কাজের বউকে আমার পাশে পাই নাই। এটা আমার মনের কথা, পরে পাইছি। যখন আমি লড়াচড়া করতে পারছি তখন আমি পাইছি, তখন পাইয়া আমি কি করব? তখন তো আমি মানে তখন আমি সন্তুষ্ট না তারে পাইয়া, আমার বিপদে ওরে আমি পাই নাই। আমার যখন দরকার ছিল, আমার এই বাচ্চা আমাকে রান্না কইরা, আমাকে গোসল করে, আমার যত্ন নিয়ে আমার পাশে ছিল। এই যে আমার পেট ছিঁড়া দম, আমি 10 মাস 10 দিন আমার পেটে রাখছি। আমার এই সন্তান আমাকে যত্ন করছে, কিন্তু যে আমাকে জন্ম দিচ্ছে সে আমার পাশে আসে না। শুনছি নাকি যে জন্ম দেয় সে নাকি সন্তানের প্রতি অনেক ভালোবাসা থাকে, অনেক দায়িত্ব থাকে। তাহলে কোথায় আমার মায়ের দায়িত্ব, আমার বাবার দায়িত্ব আমার প্রতি ছিল না? তাদের দায়িত্ব টাকার কাছে বিক্রি হয়ে গেছো তোমরা। তোমাদের এত, আমার লাইফটা যদি তোমরা দেখিয়া থাকো, আমার কথাগুলো শুনো তোমরা, তোমাদের প্রতি আমার এত ঘৃণা। তোমরা যদি কোনো সময় মইরা যাও, তোমাদের মরা মুখটাও আমি দেখতে রাজি না। তোমরা যদি মইরা যাও না, যদি মরার খবর যদি আমার কানে আসে যে তোমরা মইরা গেছো, তো তোমাদের এই মরা মুখটা আমি দেখতে রাজি না। আমি দেখব না তোমাদের মরা মুখটা। তোমাদের মরা মুখ দেখারও আমার কোনো ইচ্ছা নাই। যাই হোক গাইস, তোমরা সবাই ভালো থাকো। আসলে আমার
ফ্যামিলির কথা যদি তোমাদেরকে বলি এই কথা শেষ হবে না। এদের প্রতি আমার আকাশ সমান অনেক কথা। যাই হোক, তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। বাই বাই।